আজকে আমরা তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে পড়ব। এটি তড়িৎ রসায়নের একটি অংশ। এর আগে আমরা তড়িৎ বৈশ্লেষিক দ্রবণের পরিবাহিতা পড়েছি। এখন আমরা তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে পড়ব। তড়িৎ বিশ্লেষণ বলতে আমরা কি বুঝি? তড়িতের সাহায্যে কোনো অস্বতঃস্ফূর্ত রিডক্স বিক্রিয়াকে ঘটানোর যে পদ্ধতি তাকেই বলা হয় অ্যাকচুয়ালি তড়িৎ বিশ্লেষণ। বাইরে থেকে আমরা তড়িৎ শক্তি সরবরাহ করব, তার ফলে কোনো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে রাসায়নিক বিক্রিয়া ঘটবে এবং তড়িৎ দ্বারে নতুন ধর্মের পদার্থ উৎপন্ন হবে। এই হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে, এই তড়িৎ বিশ্লেষণটা গ্যালভেনীয় কোষের ঠিক বিপরীত প্রক্রিয়া। আমরা প্রথমেই তড়িৎ রাসায়নিক কোষ বলেছিলাম দু প্রকারের হয়, একটা গ্যালভেনীয় কোষ আর একটা হচ্ছে তড়িৎ বৈশ্লেষিক কোষ। সেটাই হচ্ছে তড়িৎ বৈশ্লেষিক কোষ। ঠিক আছে, বাইরে থেকে তড়িৎ শক্তি সরবরাহের মাধ্যমে কোনো অস্বতঃস্ফূর্ত রেডক্স বিক্রিয়াকে সম্পন্ন করার যে পদ্ধতি তাকেই বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। এখানে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াতে কাদের তড়িৎ বিশ্লেষণ করা হয়? যারা তড়িৎ বিশ্লেষ্য তাদের তড়িৎ বিশ্লেষণ করা হয়। তড়িৎ বিশ্লেষ্য কাদের বলা হয়? তড়িৎ বিশ্লেষ্য হলো সেই সমস্ত পদার্থ যারা জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ পরিবহনের ফলে সম্পূর্ণ নতুন ধর্মের এক বা একাধিক পদার্থ উৎপন্ন করে। তারাই হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। যেমন NaCl এর জলীয় দ্রবণ, সমস্ত তীব্র অ্যাসিডগুলি, H2SO4 এর জলীয় দ্রবণ, HCl এর জলীয় দ্রবণ। ঠিক আছে, আর তড়িৎ অবিশ্লেষ্য কারা? যারা তড়িৎ গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় বিভাজিত হয় না, আয়ন উৎপন্ন করে না, ঠিক আছে, তড়িৎ পরিবহন করে না, তারাই হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য। এখন এই তড়িৎ বিশ্লেষ্য, এই তড়িৎ অবিশ্লেষ্য, এই যে পদার্থগুলি, এদেরকে তো বিশেষ করে তড়িৎ বিশ্লেষ্যগুলোকে তড়িৎ চালনার ফলে এই যে বিভিন্ন নতুন পদার্থ উৎপন্ন করার যে পদ্ধতি, এই যে প্রক্রিয়াটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলিসিস। ঠিক আছে, আবার বলছি, তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠিয়ে, ঠিক আছে, নতুন ধরনের পদার্থ উৎপন্ন করার যে পদ্ধতি, সেই গোটা প্রক্রিয়াটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ। আর এই তড়িৎ বিশ্লেষণ যে বিশেষ পাত্রে সম্পন্ন করা হয়, সেই পাত্রটার নাম হচ্ছে ভোল্টামিটার। ভোল্টামিটার নামে এক বিশেষ পাত্রে তড়িৎ বিশ্লেষণ সম্পন্ন করা হয়। এখন আমরা দেখব যে কিভাবে তড়িৎ বিশ্লেষণ হয়। তার আগে তড়িৎ বিশ্লেষণের কিছু টার্ম সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তড়িৎ বিশ্লেষণ করতে কি কি প্রয়োজনীয়? এখানে কি বললাম? বাইরে থেকে তড়িৎ শক্তি সরবরাহ করা হয়, অর্থাৎ এখানে একটা ব্যাটারির সাহায্য নেওয়া হয় তড়িৎ বিশ্লেষণ করার জন্য। ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ প্রান্তের সঙ্গে দুটো তড়িৎদ্বার যোগ করতে হয়। ওই দুটো তড়িৎদ্বারকে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে নিমজ্জিত করা হয়। ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে যে তড়িৎদ্বারটাকে যোগ করা হয় তাকে বলা হয় ক্যাথোড তড়িৎদ্বার। ঠিক আছে, এক্ষেত্রে এখানে ক্যাথোড হচ্ছে ঋণাত্মক তড়িৎদ্বার, এখানে বিজারণ প্রক্রিয়া সম্পন্ন হয়। আর ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে যে তড়িৎদ্বারটাকে যুক্ত করা হয় তাকে বলা হয় অ্যানোড তড়িৎদ্বার, এখানে জারণ প্রক্রিয়া সম্পন্ন হয়। এইভাবে এই দুটি তড়িৎদ্বারকে তড়িৎ বিশ্লেষিক দ্রবণে নিমজ্জিত করা হয়। ঠিক আছে, নেক্সট যেটা, ওই ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে যেহেতু ক্যাথোড তড়িৎদ্বারটা যুক্ত থাকে, তাই ঋণাত্মক প্রান্ত থেকে ইলেকট্রন প্রবাহটা ক্যাথোড তড়িৎদ্বারে গিয়ে পৌঁছয়। ঠিক আছে, আর তড়িৎ প্রবাহটা তার বিপরীত দিকে হয়, অর্থাৎ ক্যাথোড থেকে অ্যানোড তড়িৎদ্বারের দিকে তড়িৎ প্রবাহ সম্পন্ন হয়, ক্যাথোড থেকে অ্যানোড তড়িৎদ্বারের দিকে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে, ক্যাথোড তড়িৎদ্বারের মাধ্যমে তড়িৎটা কিন্তু ওই ক্যাথোড তড়িৎদ্বার থেকে অ্যানোড তড়িৎদ্বারের দিকে তড়িৎ প্রবাহের দিক। ঠিক আছে, আর ইলেকট্রন প্রবাহের দিকটা হচ্ছে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে, এটা খেয়াল রাখতে হবে। আর নেক্সট হচ্ছে, ওই ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে ক্যাথোড যুক্ত থাকে বলে ঋণাত্মক দণ্ড বলা হয়, আর পজিটিভ প্রান্তের সঙ্গে অ্যানোড যুক্ত থাকে বলে পজিটিভ প্রান্ত বলা হয়। হ্যাঁ, আর এই যে তড়িৎ বিশ্লেষণের ফলে যে নতুন পদার্থগুলি উৎপন্ন হয়, ঠিক আছে, প্রথমে তো আয়নে বিভাজিত হয়, ক্যাটায়নগুলি ক্যাথোড প্রান্তে যায়, অ্যানায়নগুলি অ্যানোড প্রান্তে যায়। তো
যেখানে ইলেকট্রন গ্রহণ বর্জন প্রক্রিয়া সম্পন্ন করে, তার ফলে জারিত হয়, বিজারিত হয় এবং নতুন পদার্থ উৎপন্ন হয়। যে ক্যাথোডে নতুন পদার্থ মুক্ত হয়, অ্যানোডে নতুন পদার্থ মুক্ত হয়। তড়িৎ বিশ্লেষণের সঙ্গে এই পদার্থগুলির কিন্তু কোনো মিল থাকে না, ধর্মের কোনো মিল থাকে না। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখে নেবো এখানে যে কিভাবে তড়িৎ বিশ্লেষণটা ঘটছে। তড়িৎ বিশ্লেষণ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন একটা এক্সাম্পল দিই, ধরলাম যে এক্স ওয়াই হচ্ছে একটা তড়িৎ বিশ্লেষ্য। ঠিক আছে, এক্স ওয়াই হলো একটি তড়িৎ বিশ্লেষ্য, যেটা জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয়ে এক্স প্লাস আর ওয়াই মাইনাসে কনভার্ট হয়। ঠিক আছে, তাহলে এক্স ওয়াই এটা বিশ্লিষ্ট হয়ে এক্স প্লাস আর ওয়াই মাইনাসে কনভার্ট হয়। এক্স প্লাস হচ্ছে ক্যাটায়ন, ওয়াই মাইনাস হচ্ছে অ্যানায়ন। এইবার আমি একটা পাত্র নিয়েছি, যে পাত্রে আমি তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করব। ঠিক আছে, এখানে আমি এক্স ওয়াই এর জলীয় দ্রবণ নিয়েছি, এক্স ওয়াই এর জলীয় দ্রবণ নিয়েছি। এই এক্স ওয়াই লবণটার তড়িৎ বিশ্লেষণ আমরা করব। এখানে দুটো তড়িৎদ্বার নিমজ্জিত করা হয়েছে, এইটা একটা তড়িৎদ্বার, ঠিক আছে, এইটা একটা তড়িৎদ্বার, দুখানা তড়িৎদ্বার আমি এখানে নিমজ্জিত করেছি। ঠিক আছে, এই ধাতব দণ্ডগুলো হচ্ছে তড়িৎদ্বার, কারণ এই ধাতব দণ্ডের মাধ্যমেই আমি এটা ব্যাটারির নেগেটিভ প্রান্ত, ব্যাটারির পজিটিভ প্রান্ত, ব্যাটারির নেগেটিভ প্রান্ত পজিটিভ প্রান্তে যুক্ত করা আছে। নেগেটিভ প্রান্তের সঙ্গে একটা ধাতব দণ্ড যুক্ত করা আছে, পজিটিভ প্রান্তের সঙ্গে একটা ধাতব দণ্ড যুক্ত করা আছে। যেটা নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করা আছে যে ধাতব দণ্ডটা, সেটাকে বলা হয় ক্যাথোড, ক্যাথোড তড়িৎদ্বার বলা হয় এটাকে। আর পজিটিভ প্রান্তের সঙ্গে যে ধাতব দণ্ডটা যুক্ত করা আছে সেটাকে বলা হয় অ্যানোড তড়িৎদ্বার। ঠিক আছে, এই এখান থেকে ইলেকট্রন প্রবাহটা ক্যাথোড তড়িৎদ্বারের মাধ্যমে দ্রবণে প্রবেশ করবে। ঠিক আছে, ইলেকট্রন প্রবাহ, ব্যাটারির ঋণাত্মক প্রান্ত থেকে ইলেকট্রন প্রবাহটা, এটা ইলেকট্রন প্রবাহ, এই যে অ্যারোগুলো দিয়েছি এগুলো ইলেকট্রন প্রবাহ। তাহলে ঋণাত্মক প্রান্ত থেকে ব্যাটারির ইলেকট্রন প্রবাহটা ক্যাথোড তড়িৎদ্বারের মাধ্যমে দ্রবণে প্রবেশ করছে। ঠিক আছে, আর এইদিকে এইদিকে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, তাহলে এইদিকে হচ্ছে তড়িৎ প্রবাহ। এটা হলো তড়িৎ প্রবাহের ডিরেকশন। তড়িৎ প্রবাহিত হবে কোন দিক থেকে কোন দিকে, ক্যাথোড থেকে অ্যানোডের দিকে তড়িৎ প্রবাহটা ঘটবে, ক্যাথোড থেকে অ্যানোডের দিকে। ঠিক আছে, আর এই দ্রবণে এক্স ওয়াই বিশ্লিষ্ট হয়ে এক্স প্লাস আর ওয়াই মাইনাস আয়নে পরিণত হবে, এক্স প্লাস এবং ওয়াই মাইনাস আয়নে পরিণত হবে। ঠিক আছে, এক্স প্লাস গুলো হচ্ছে ক্যাটায়ন, ওয়াই মাইনাস গুলো হলো অ্যানায়ন। এখন কি হবে, যখনই আমরা এই ব্যাটারির মাধ্যমে এই দ্রবণে আমি তড়িৎ পাঠাবো, ঠিক আছে, তখন কি হবে, দ্রবণে তড়িৎ পাঠানো হলেই দ্রবণের ক্যাটায়ন এবং অ্যানায়ন গুলোর মধ্যে একটা মুভমেন্ট শুরু হবে। কিরকম মুভমেন্ট শুরু হবে, যখনই দ্রবণে তড়িৎ আমি পাঠাবো, এই যে ক্যাটায়ন গুলো মানে এক্স প্লাস, যেগুলো এক্স প্লাস ক্যাটায়ন গুলো ক্যাথোড তড়িৎদ্বারের দিকে মুভ করবে, ক্যাথোড তড়িৎদ্বারের দিকে। যেহেতু এদের ইলেকট্রনের ঘাটতি আছে, ক্যাটায়নের ইলেকট্রনের ঘাটতি আছে, ওরা হচ্ছে পজিটিভ আয়ন, ইলেকট্রনের ঘাটতিটা পূরণ করার জন্য ওরা ক্যাথোড তড়িৎদ্বারের দিকে মুভ করবে। যেহেতু ক্যাথোডে আমার ইলেকট্রন নেগেটিভ দণ্ড, এটা এখানে ইলেকট্রনের প্রচুর ইলেকট্রন আছে এখানে, কারণ ব্যাটারির নেগেটিভ প্রান্ত থেকে ইলেকট্রন গুলো সব ক্যাথোড তড়িৎদ্বারে এসছে। ঠিক আছে, তাহলে এখানে এক্স প্লাস গুলো যাবে, ক্যাটায়ন গুলো গিয়ে ইলেকট্রন নেবে, দিয়ে এক্স পরমাণু রূপে জমা হবে। ঠিক আছে, আবার বলছি, ক্যাথোড তড়িৎদ্বারে এক্স প্লাস ক্যাটায়ন গুলো যাবে, গিয়ে ওখানে ইলেকট্রন গ্রহণ করবে, ক্যাথোড তড়িৎদ্বার থেকে ইলেকট্রন গ্রহণ করবে, দিয়ে এক্স পরমাণু রূপে ক্যাথোড তড়িৎদ্বারে জমা হবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা বিজারণ প্রক্রিয়া, এটা হলো বিজারণ প্রক্রিয়া। তাহলে ক্যাথোডে কি প্রক্রিয়া সম্পন্ন হয়, ক্যাথোডে বিজারণ প্রক্রিয়া সম্পন্ন হয়। ঠিক একইভাবে অনুরূপভাবে অ্যানোড তড়িৎদ্বারে কি হবে, এই অ্যানায়ন গুলো, দ্রবণে উপস্থিত অ্যানায়ন গুলো ওয়াই মাইনাস গুলো অ্যানায়ন, এই অ্যানায়ন গুলো কি করবে, অ্যানোড তড়িৎদ্বারের দিয়ে গমন করবে, অ্যানোড তড়িৎদ্বারের দিয়ে মুভ করবে। কেন, যেহেতু অ্যানোড তড়িৎদ্বারটা ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত আছে, তাই এটি পজিটিভ দণ্ড, এই অ্যানোড দণ্ডটা হচ্ছে পজিটিভ দণ্ড। তাহলে এদের যেহেতু ইলেকট্রনের অতিরিক্ত ইলেকট্রন আছে, ওয়াই মাইনাস সাইন, বুঝতেই পারছি অ্যানায়ন, অ্যানায়নে অতিরিক্ত ইলেকট্রন আছে, এই অতিরিক্ত ইলেকট্রন গুলো নিয়ে অ্যানায়ন গুলি অ্যানোড তড়িৎদ্বারে গিয়ে অতিরিক্ত ইলেকট্রনটা অ্যানোডে বর্জন করে দেবে, যেটা হয়ে যাবে ওয়াই পরমাণু রূপে
অ্যানোড তড়িৎদ্বারে সঞ্চিত হয় বা জমা হবে। ঠিক আছে, ওয়াই পরমাণু রূপে অ্যানোড তড়িৎদ্বারে সঞ্চিত হবে। তাহলে ওয়াই মাইনাস থেকে ওয়াই হলো, এটা হচ্ছে জারণ প্রক্রিয়া, ইলেকট্রন বর্জন হয়েছে। ইলেকট্রন বর্জন মানেই জারণ, কারণ দেখলাম ক্যাথোডে বিজারণ প্রক্রিয়া সম্পন্ন হয়, অ্যানোডে জারণ প্রক্রিয়া সম্পন্ন হয়। ক্যাথোডে ইলেকট্রন গৃহীত হয়, অ্যানোডে ইলেকট্রন বর্জিত হয়। ক্যাথোডটা হচ্ছে নেগেটিভ দণ্ড, অ্যানোডটা হচ্ছে পজিটিভ দণ্ড। এই বিষয়গুলো আমরা দেখলাম। তাহলে ক্যাথোডে এক্স পরমাণু জমা হচ্ছে আর অ্যানোডে ওয়াই পরমাণু জমা হচ্ছে। তাহলে এক্স ওয়াই যে তড়িৎ বিশ্লেষণ আমি নিয়েছিলাম সেটা এক্স প্লাস আর ওয়াই মাইনাস আয়নে বিশ্লিষ্ট হলো, ব্যাটারির মাধ্যমে আমি তড়িৎ পাঠালাম, তার ফলে এক্স প্লাস গুলো ক্যাথোডে জমা হলো এক্স পরমাণু রূপে, আর ওয়াই মাইনাস গুলো অ্যানোডে জমা হলো ওয়াই পরমাণু রূপে। ঠিক আছে, এখানে আরেকটা বিষয় উল্লেখযোগ্য, আমি এখানে যে দুটি তড়িৎদ্বার নিমজ্জিত করেছি এটাকে বলা হচ্ছে ক্যাথোড তড়িৎদ্বার, এটাকে বলা হচ্ছে অ্যানোড তড়িৎদ্বার। এই তড়িৎদ্বার দুটো আবার দু রকমের হতে পারে, এক প্রকার হচ্ছে নিষ্ক্রিয় তড়িৎদ্বার, আরেক প্রকার হচ্ছে সক্রিয় তড়িৎদ্বার। যে তড়িৎদ্বারগুলো এই তড়িৎ রাসায়নিক প্রক্রিয়াতে অংশগ্রহণ করে না, এখানে যেমন এই তড়িৎদ্বারগুলো কিন্তু কোনো রকম ভাবে অংশগ্রহণ করেনি, ঠিক আছে, এই তড়িৎদ্বারগুলোকে বলা হয় নিষ্ক্রিয় তড়িৎদ্বার। কি তড়িৎদ্বার? নিষ্ক্রিয়। যে তড়িৎদ্বারগুলি তড়িৎ রাসায়নিক প্রক্রিয়ায় বা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে না, ঠিক আছে, সেই সমস্ত তড়িৎদ্বারগুলো বলা হয় নিষ্ক্রিয় তড়িৎদ্বার। নিষ্ক্রিয় তড়িৎদ্বার যেমন প্লাটিনাম, গ্রাফাইট, ঠিক আছে, প্লাটিনাম, গ্রাফাইট এরা হলো নিষ্ক্রিয় তড়িৎদ্বার। প্লাটিনাম, গ্রাফাইট এই তড়িৎদ্বারগুলো হচ্ছে নিষ্ক্রিয় তড়িৎদ্বার, ইনঅ্যাক্টিভ ইলেকট্রোড। ইনঅ্যাক্টিভ ইলেকট্রোড নিষ্ক্রিয় তড়িৎদ্বার কি কি? প্লাটিনাম, গ্রাফাইট, কারণ এরা তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়ায় কোন রকম অংশগ্রহণ করে না। ঠিক আছে, আর একটা হচ্ছে অ্যাক্টিভ তড়িৎদ্বার, অ্যাক্টিভ ইলেকট্রোড, সক্রিয় তড়িৎদ্বার। সক্রিয় তড়িৎদ্বার কোনগুলো? ধরুন আমি কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করছি, ওখানে কপার তড়িৎদ্বারকে ব্যবহার করেছি। সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করছি, সিলভার তড়িৎদ্বারকে ব্যবহার করেছি। ওখানে কিন্তু তড়িৎদ্বারগুলো থেকে পরমাণুগুলো আয়ন রূপে দ্রবণে আসবে। ঠিক আছে, ওরা হচ্ছে সক্রিয় তড়িৎদ্বার। তাহলে এখানে লিখব কপার ইলেকট্রোড ইন CuSO4 সলিউশন। কপার সালফেট দ্রবণে কপার তড়িৎদ্বার হচ্ছে সক্রিয় তড়িৎদ্বার। মানে এখানে কপার দণ্ড থেকে পরমাণুগুলো কিন্তু ইলেকট্রন বর্জন করে কপার আয়ন রূপে দ্রবণে আসতে পারে। ঠিক আছে, তারপরে সিলভার Ag ইলেকট্রোড ইন AgNO3 সলিউশন। সিলভার নাইট্রেট সলিউশন, সিলভার নাইট্রেট দ্রবণে সিলভার হচ্ছে একটা সক্রিয় তড়িৎদ্বার। যদি আমরা সিলভার নাইট্রেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণে সিলভারকে যদি আমরা তড়িৎদ্বার রূপে ব্যবহার করি, কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণে যদি আমরা কপারকে তড়িৎদ্বার রূপে ব্যবহার করি, তাহলে কিন্তু এরা সক্রিয় তড়িৎদ্বার রূপে কাজ করবে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম যে তড়িৎদ্বারগুলো কিন্তু দুরকম হতে পারে, একটা নিষ্ক্রিয় তড়িৎদ্বার, একটা সক্রিয় তড়িৎদ্বার। নিষ্ক্রিয় তড়িৎদ্বার রূপে যদি তড়িৎ বিশ্লেষণ করা হয় তাহলে একরকম ফলাফল পাবো, সক্রিয় তড়িৎদ্বারগুলো ব্যবহার করে তড়িৎ বিশ্লেষণ করলে কিন্তু অন্যরকম ফলাফল পাবো। ঠিক আছে, এগুলো আমাদের ভালো করে বুঝতে হবে। এই হচ্ছে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া, এইভাবেই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া সংঘটিত হয়। হ্যাঁ, এই তড়িৎ প্রবাহের সাহায্যে ব্যাটারি থেকে মানে বাইরে থেকে তড়িৎ শক্তি সরবরাহ করে আমি একটা অস্বতঃস্ফূর্ত কোষ বিক্রিয়াকে সংঘটিত করলাম। ঠিক আছে, তারপরে নতুন ধরনের পদার্থ ক্যাথোডে এবং অ্যানোডে মুক্ত হলো। এটাই হচ্ছে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। এখন আমরা আরো কয়েকটি তড়িৎ বিশ্লেষণের উদাহরণ দেখব, যেখানে দেখতে পাবো যে ক্যাথোড এবং অ্যানোডে কি কি পদার্থ মুক্ত হচ্ছে, সেই সমস্ত বিষয়গুলো একটু দেখব। ঠিক আছে, তাহলে যেটা আমরা ফার্স্ট তড়িৎ বিশ্লেষণ করব, তড়িৎ বিশ্লেষণের উদাহরণ যেটা আমরা দেখব প্রথম, সেটা হলো অম্ল মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণ। এটা প্রথম উদাহরণ দেখব আমরা, অম্ল মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণ। অম্ল মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণ। অম্ল মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণ এটা, ঠিক আছে, এটা ভালো করে দেখে নাও। অম্ল মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণ কিভাবে করা হয়। অম্ল মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণ, অম্ল মিশ্রিত জল কেন বলা হচ্ছে? কারণ বিশুদ্ধ জল হলো সমযোজী যৌগ। বিশুদ্ধ জল কিন্তু সম্পূর্ণরূপে আয়নিত হয় না, বা আয়নিত হয় না বললেই চলে, অল্প আয়নিত হয় না।
বিশুদ্ধ জল আয়নিত হতে পারে না যতক্ষণ না পর্যন্ত আমি ওই জলে সামান্য পরিমাণ অম্ল মিশ্রিত করব, সেটা H2SO4 হোক HCl হোক, সামান্য পরিমাণ অম্ল মিশ্রিত করলেই ওই বিশুদ্ধ জলটা আয়নিত হওয়ার প্রবণতা বেড়ে যায়, তখন বিশুদ্ধ জল আয়নিত হতে পারে। কিন্তু বিশুদ্ধ জলে অম্ল মিশ্রিত করার আগে কিন্তু আয়নিত হয় না, অম্ল মিশ্রিত করার পর আয়নিত হয়। সেই কারণে বিশুদ্ধ জল কিন্তু তড়িৎ বিশ্লেষণ করা যায় না, কারণ তড়িৎ বিশ্লেষণ তাদেরই হবে যারা আয়নিত হয়, যে সমস্ত দ্রবণ আয়নিত হয়। আয়নিত না হলে তড়িৎ বিশ্লেষণ করা যাবে না, কারণ ওই যে তড়িৎটা আমি বাইরে থেকে সরবরাহ করছি ব্যাটারির মাধ্যমে, সেটা কিন্তু ওই আয়নগুলোই দ্রবণে পরিবহন করে। সেই কারণে যে যাদের দ্রবণে আয়ন নেই তারা তড়িৎ পরিবহন করতে পারবে না, ফলে তড়িৎ বিশ্লেষণ হবে না। এই কারণে বিশুদ্ধ জল তড়িৎ বিশ্লেষণ করতে পারে না। বিশুদ্ধ জলে সামান্য পরিমাণ অম্ল মিশ্রিত করলে আয়নিত হয় এবং তখন ওটা তড়িৎ বিশ্লেষণ করে। তাহলে অম্ল মিশ্রিত জলে আমাদের কি কি থাকে? অম্ল মিশ্রিত জলে কি কি আয়ন থাকে? অম্ল ধরে নাও H2SO4, হ্যাঁ, সামান্য H2SO4 মিশ্রিত জল নিয়েছি সামান্য, এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। এটা হলো আমাদের তড়িৎ বিশ্লেষ্য, সামান্য H2SO4 মিশ্রিত জল, এটা হলো তড়িৎ বিশ্লেষ্য। তাহলে সামান্য H2SO4 মিশ্রিত জলে কি কি আয়ন থাকবে, এটাকে যখন আমরা তড়িৎ বিশ্লেষণ করব তখন এটার মধ্যে কি কি আয়ন থাকবে? H+ আয়ন থাকবে, SO4 2- আয়ন থাকবে, H2SO4 টা বিয়োজিত হয়ে হবে, ঠিক আছে, H2SO4 বিয়োজিত হয়ে 2H+ আর SO4 2- এই দুটো আয়ন তৈরি করবে। আর কি থাকবে? আর কিছু অবিয়োজিত জলের অণু থাকবে, ঠিক আছে, জল তো সম্পূর্ণ বিয়োজিত হবে না, কিছু অবিয়োজিত জলের অণু থাকবে, H2O, ঠিক আছে। দ্রবণে কি কি থাকছে? H+, SO4 2- আর অবিয়োজিত জলের অণু, এই তিনটে, দুটো আয়ন, এটা কিছু অণু থাকছে এই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণটাতে। এখন এর মধ্য দিয়ে যখনই আমরা তড়িৎ পাঠাবো বাইরে থেকে, তড়িৎ সোর্সের মাধ্যমে যখন আমি তড়িৎ পাঠাবো তখনই কি হবে? এই আয়নগুলি ক্যাথোড এবং অ্যানোড তড়িৎদ্বারের দিকে মুভ করতে শুরু করবে এবং মুক্ত হতে শুরু করবে। কিভাবে মুক্ত হবে? ক্যাথোডে কি বিক্রিয়া ঘটবে, অ্যানোডে কি বিক্রিয়া ঘটবে, সেটাই হচ্ছে আলোচ্য বিষয়। তাহলে প্রথমে আমরা দেখি যে কি হবে। ক্যাটায়নগুলো যখনই আমরা তড়িৎ চালনা করব, ক্যাটায়নগুলো কি হবে? ক্যাথোডের দিকে গমন করবে। তাহলে H+ এখানে ক্যাটায়ন একটা ইলেকট্রন নিয়ে H2 মুক্ত হবে, ঠিক আছে, H+ একটা ইলেকট্রন নিয়ে H2 মুক্ত হতে পারে, ঠিক আছে। এর বিজারণ বিভবটা আমরা দেখে নেব। E0 রেড মানে বিজারণ বিভব হচ্ছে 0.00 ভোল্ট, হাইড্রোজেনের প্রমাণ বিজারণ বিভব 0.00 ভোল্ট। আর কি হতে পারে? আর এই অবিয়োজিত জলের অণু যেটা আছে H2O, এই জলের অণু একটা ইলেকট্রন নিয়ে H2 এবং OH- উৎপন্ন করবে, ঠিক আছে, ক্যাথোডে গিয়ে। এই যে রাসায়নিক, এটা এই যে বিক্রিয়াটা, এই যে বিজারণ বিক্রিয়াটা, H2 একটা ইলেকট্রন নিয়ে হাফ H2 হয়েছে, OH- হয়েছে, এই বিক্রিয়াটার প্রমাণ বিজারণ বিভব হলো -0.83 ভোল্ট, ঠিক আছে, -0.83 ভোল্ট। তাহলে এই দুখানা হচ্ছে ক্যাথোডে গিয়ে, এটা ক্যাথোডে মুক্ত হতে পারে। তাহলে এই দুটোর মধ্যে কোনটা যাবে? দেখবো ক্যাথোড, ক্যাথোড মানে হচ্ছে কি, ক্যাথোডে ক্যাথোড বিক্রিয়াতে কি হয়, যেটার যে বিক্রিয়াটার বিজারণ বিভব মানটা বেশি হবে, ঠিক আছে, সেটাই হচ্ছে ক্যাথোড। কারণ আমরা জানি যার বিজারণ বিভব যত বেশি তার বিজারিত হওয়ার প্রবণতা তত বেশি, ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা তত বেশি। যার বিজারণ বিভব মানটা যত বেশি তার ইলেকট্রন গ্রহণ করার টেন্ডেন্সি বেশি। তাহলে এটা 0.00 ভোল্ট, এটা -0.83 ভোল্ট, ঠিক আছে। তাহলে এই দুটো মানের মধ্যে এই মানটা যেহেতু বেশি, তাহলে এই H+ গুলো ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে H2 কে মুক্ত হবে। এটাই হবে আমাদের ক্যাথোড বিক্রিয়া। তাহলে ক্যাথোড বিক্রিয়াটা আমরা এখানে লিখে নিই। ক্যাথোড বিক্রিয়া H+ প্লাস E দিয়ে হাফ H2, এটা হয়ে গেল ক্যাথোড বিক্রিয়া। এইবারে দেখবো অ্যানোডে কি হচ্ছে। অ্যানোডে এখানে অ্যানায়ন রূপে কি আছে? SO4 2-। তাহলে SO4 2- কি হয়? SO4 2- এটা H2OH 2- হয়ে যাবে, দুটো SO4 2-
H2O2 মাইনাস হয়ে যাবে দুটো ইলেকট্রন বর্জন করে, দুটো SO4 2 মাইনাস মূলক দুটো ইলেকট্রন বর্জন করে H2O2 মাইনাস হয়ে যাবে। আর এই বিক্রিয়াটার এই জারণ বিক্রিয়াটার E0 রেট হচ্ছে +2.0 ভোল্ট, +2.0 ভোল্ট। এই মানগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই মানগুলোই ঠিক করে দেবে কোন বিক্রিয়াটা ঘটবে। বিজারণ বিভব হচ্ছে +2.0 ভোল্ট। আর জলের অণু যদি জারিত হয়, জলের অণু ইলেকট্রন বর্জন করলে কি হবে? জলের অণু ইলেকট্রন বর্জন করলে হবে 2H প্লাস হাফ O2। এই বিক্রিয়াটার বিজারণ বিভব হচ্ছে +1.23 ভোল্ট, +1.23 ভোল্ট। তাহলে অ্যানোডে এই দুরকম বিক্রিয়া ঘটতে পারে। সালফেট মূলকগুলো ইলেকট্রন বর্জন করে H2O2 মাইনাস মূলকে পরিণত হতে পারে, ঠিক আছে। এই বিক্রিয়াটার বিজারণ বিভব হচ্ছে +2.0 ভোল্ট। আর H2O ইলেকট্রন বর্জন করে 2H প্লাস অক্সিজেন মুক্ত করতে পারে, এই বিক্রিয়াটার বিজারণ বিভব হচ্ছে +1.23 ভোল্ট। এখন অ্যানোডে কি হয়? অ্যানোডে আমরা জানি জারণ প্রক্রিয়া সম্পন্ন হয়, অর্থাৎ যার বিজারণ বিভব যত কম সেই বিক্রিয়াটি অ্যানোডে সম্পন্ন হবে। তো যেহেতু এই বিক্রিয়াটির বিজারণ বিভব কম +1.23 ভোল্ট, এই বিক্রিয়াটার বিজারণ বিভব বেশি +2.0 ভোল্ট, তাহলে এই বিক্রিয়াটি সম্পন্ন হবে। অর্থাৎ জলের অণুগুলি অ্যানোডে গিয়ে ইলেকট্রন বর্জন করে H প্লাস আয়নের রূপে মুক্ত হবে, দ্রবণে চলে আসবে, আর O2 অ্যানোডে মুক্ত হবে। তাহলে জলের অণুগুলি অ্যানোডে যাবে, ইলেকট্রন বর্জন করবে, ঠিক আছে, H প্লাস আয়নে পরিণত হবে এবং অ্যানোডে O2 মুক্ত হবে। তাহলে এই বিক্রিয়াটা হবে অ্যানোড বিক্রিয়া। হ্যাঁ, সেকেন্ড এটা হলো ক্যাথোড, এটা হলো অ্যানোড। তাহলে এখানে আমরা লিখব অ্যানোড বিক্রিয়া হচ্ছে H2O থেকে 2H প্লাস হাফ O2 মাইনাস 2E। দুটো ইলেকট্রন বর্জন করেছে, এখানে ইলেকট্রন বর্জনটা এখানে লেখা হয়নি, দুটো ইলেকট্রন বর্জন করবে, ঠিক আছে। H2O থেকে 2H প্লাস হাফ O2 মাইনাস 2E, এটা হলো অ্যানোড বিক্রিয়া। তাহলে এখন এখানে একটা ই আছে, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, 2H প্লাস 2E, 2/2H2 হয়ে গেল, দিয়ে আমরা সামগ্রিক কোষ বিক্রিয়াটা পেয়ে যাবো। তাহলে সামগ্রিক কোষ বিক্রিয়া 2E ক্যান্সেল হয়ে গেল, হ্যাঁ, এদিকে 2H প্লাস H2O থেকে H2 প্লাস 2H প্লাস হাফ O2, এই হচ্ছে আমাদের সামগ্রিক কোষ বিক্রিয়া। তো দেখতে পেলাম আমরা যে ক্যাথোডে H2 মুক্ত হচ্ছে আর অ্যানোডে O2 মুক্ত হচ্ছে। তাহলে সামান্য H2 মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে H2 মুক্ত হবে আর অ্যানোডে O2 মুক্ত হবে। এই হচ্ছে আমাদের ফল, তড়িৎ বিশ্লেষণের ফল। আর দ্রবণে যেহেতু H প্লাস আয়নের গাঢ়ত্বের কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ আমরা দেখতে পাচ্ছি যে ক্যাথোডে যে পরিমাণ H প্লাস মুক্ত হচ্ছে, ক্যাথোডে যে পরিমাণ H প্লাস দ্রবণ থেকে এসে হাইড্রোজেন রূপে মুক্ত হচ্ছে, অ্যানোডে কিন্তু সেই পরিমাণ H প্লাস আবার ফিরে আসছে, ঠিক আছে। অ্যানোডের H2 বিশ্লেষণের ফলে H প্লাস আবার দ্রবণে ফিরে আসছে, তাহলে H প্লাসের গাঢ়ত্বের কোনো পরিবর্তন হচ্ছে না, তাই এখানে pH-টা একই থাকে, pH এর মানের কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে। এই দ্রবণের বলে দিই তড়িৎ বিশ্লেষণের ফলে এই সামান্য H2 উপর মিশ্রিত জলের pH এর মান অপরিবর্তিত থাকে, pH এর মানটা কিন্তু আনচেঞ্জ থাকে, pH এর মানের কোনো পরিবর্তন হয় না। সামান্য H2 উপর মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণ করলে pH এর মানটা একই থাকে, ঠিক আছে। এই হচ্ছে অম্ল মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণ। নেক্সট আমরা চলে যাব এরপর, এটা কিন্তু প্লাটিনাম তড়িৎদ্বার ইউজ করে করলাম, ঠিক আছে। এটা একটু বলা বাহুল্য এখানে যে এই যে তড়িৎ বিশ্লেষণটা করেছি প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে, মানে নিষ্ক্রিয় তড়িৎদ্বার ব্যবহার করে এটা করা হয়েছে। নিষ্ক্রিয় তড়িৎদ্বার ব্যবহার করে এই গোটা প্রক্রিয়াটা ঘটানো হয়েছে, ঠিক আছে। নিষ্ক্রিয় তড়িৎদ্বার ব্যবহার করে এই গোটা প্রক্রিয়াটা ঘটিয়েছে, নিষ্ক্রিয় তড়িৎদ্বার, ঠিক আছে। নিষ্ক্রিয় তড়িৎদ্বার ব্যবহার করে এই গোটা প্রক্রিয়াটা ঘটানো হয়েছে। এরপর আমরা নেক্সট যেটা চলে যাব, এটা হলো অম্ল মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণ। এবার NaCl এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করব, একবার প্লাটিনাম তড়িৎদ্বার ইউজ করে করব, প্লাটিনাম তড়িৎদ্বার, ঠিক আছে। তাহলে এখানে লিখছি আমরা নেক্সট তড়িৎ বিশ্লেষণ NaCl এর
গাঢ় জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ NaCl এর গাঢ় জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে NaCl এর গাঢ় জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করব প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে, মানে নিষ্ক্রিয় তড়িৎদ্বার ব্যবহার করে করব। তাহলে NaCl এর গাঢ় জলীয় দ্রবণকে যখনই আমরা তড়িৎ বিশ্লেষণ করব, তাহলে এখানে আমাদের তড়িৎ বিশ্লেষ্যটা প্রথমে লিখে নিই। তড়িৎ বিশ্লেষ্য হলো NaCl এর গাঢ় জলীয় দ্রবণ। NaCl এর গাঢ় জলীয় দ্রবণ হলো তড়িৎ বিশ্লেষ্য। ঠিক আছে, তাহলে কি কি দ্রবণে কি কি থাকবে, কি কি আয়ন থাকবে? Na+ আয়ন থাকবে, Cl- আয়ন থাকবে দ্রবণে, আর অবিয়োজিত জলের অণু থাকবে, অবিয়োজিত জলের অণু। ঠিক আছে, Na+ থাকবে, Cl- থাকবে, আর অবিয়োজিত জলের অণু থাকবে। কারণ NaCl কে যদি বিশ্লেষণ করা হয় তাহলে আমরা পাবো Na+ আর Cl- আয়ন পাবো। ঠিক আছে, এখন দেখতে হবে যে ক্যাথোডে কে মুক্ত হবে, অ্যানোডে কে মুক্ত হবে। তার আগে আমাকে তাহলে ওই বিজারণ বিভব দিয়ে দেখতে হবে যে কার বিজারণ বিভব বেশি, কোন বিক্রিয়াটার বিজারণ বিভব বেশি। তাহলে ক্যাথোডে কারা যাবে? ক্যাথোডে ক্যাটায়ন গুলো যাবে। ক্যাটায়ন কে Na+, তাহলে Na+ একটা ইলেকট্রন নিয়ে সোডিয়াম পরমাণুতে পরিণত হবে। এই বিক্রিয়াটার EgO রেট বিজারণ বিভব হচ্ছে -2.71 ভোল্ট, -2.71 ভোল্ট। আর জলের অণু আমরা আগে দেখলাম, একটা ইলেকট্রন নেবে, নিয়ে হয়ে যাবে H+ half H2 plus OH-, half H2 plus OH-। তাহলে এই বিক্রিয়াটার বিজারণ বিভব হচ্ছে, এই বিক্রিয়াটার হচ্ছে -0.83 ভোল্ট। এটা আগেই দেখলাম। তাহলে এই দুটো বিক্রিয়া হতে পারে, সম্ভাব্য বিক্রিয়া হচ্ছে এই দুটো। কোন বিক্রিয়াটা ঘটবে? এখন ক্যাথোডে কি হয়? ক্যাথোডে সেই বিক্রিয়াটাই ঘটে যার বিজারণ বিভব বেশি। তাহলে এই দুটো মানের মধ্যে কম্পেয়ার করলে দেখা যাবে নিচের বিক্রিয়াটার বিজারণ বিভবটা বেশি, এটার কম, এটা বেশি। -0.83 ভোল্টটা -2.71 থেকে বেশি। তাহলে এই বিক্রিয়াটা ঘটবে, অর্থাৎ ক্যাথোড বিক্রিয়া, ক্যাথোডে সেই সমস্ত বিক্রিয়াই ঘটবে যে বিক্রিয়াগুলোর বিজারণ বিভবটা বেশি। তাহলে ক্যাথোড বিক্রিয়া হয়ে গেল H2O plus E থেকে হাফ H2 plus OH-, এটা হয়ে গেল ক্যাথোড বিক্রিয়া। নেক্সট, এবারে অ্যানোডে কি হয়? অ্যানোডে অ্যানায়ন Cl-, তাহলে Cl-, 2Cl-, Cl2 হয়ে যাবে, আর দুটো ইলেকট্রন 2Cl- দুটো ইলেকট্রন বর্জন করে Cl2 হবে। এই বিক্রিয়াটার E0 বিজারণ বিভব মান হচ্ছে +1.36 ভোল্ট, +1.36 ভোল্ট। আর একটা বিক্রিয়া কি আছে? আর এটা 2H2O, এটা কি হবে? এটা 2H2O টা ইলেকট্রন যদি বর্জন করে, ইলেকট্রন বর্জন করলে এটা হয়ে যাবে 4H+ plus O2 plus 4E। চারটে ইলেকট্রন বর্জন করলে 4H+ plus O2 plus 4E হয়ে যাবে। তাহলে এই বিক্রিয়াটার বিজারণ বিভব E0 রেট এটা হয়ে যাবে +1.23 ভোল্ট। এই বিক্রিয়াটার বিজারণ হচ্ছে +1.23 ভোল্ট। এটা আমরা সিঙ্গেল H2O করতে পারতাম। সিঙ্গেল H2O বলে এটা 2H+ তো পারতো, এটা হাফ O2 হতো, এটা 2E হতো, কোনো প্রবলেম নেই, ওটাও করা যেতে পারে। ঠিক আছে, তাহলে এখন এই দুটোর মধ্যে কোনটার মান কম? কারণ অ্যানোডে সেই বিক্রিয়াটাই ঘটে যার বিজারণ বিভব যত কম, কারণ অ্যানোডে জারণ হয়। তাহলে এইটা দেখছি কম, ঠিক আছে, এই বিক্রিয়াটা হচ্ছে কম, তাহলে এই বিক্রিয়াটা হওয়া উচিত অ্যানোডে। কিন্তু বাস্তবে দেখা যায় ওভার ভোল্টেজের জন্য, এখানে একটা টার্ম খুব গুরুত্বপূর্ণ, ওভার ভোল্টেজের জন্য এই দ্বিতীয় বিক্রিয়াটা ঘটবে না, এই প্রথমটাই ঘটবে। Cl- অ্যানোডে গিয়ে ইলেকট্রন বর্জন করবে এবং Cl2 রূপে অ্যানোডে মুক্ত হবে ডিউ টু ওভার ভোল্টেজ। এই ওভার ভোল্টেজটাকে একটু বলে দিই। এই যে সেকেন্ড বিক্রিয়াটা, এখানে দেখা যাচ্ছে এই বিক্রিয়াটার বিজারণ বিভবের মান হচ্ছে কত? +1.23 ভোল্ট। এটা হচ্ছে থিওরিটিক্যাল মান, ঠিক আছে, এটা হচ্ছে প্রত্যাশিত মান, এই মানটা।
কিন্তু বাস্তবে দেখা যায়, বাস্তবে যখন এই বিক্রিয়াটা ক্যারি আউট করা হয়, বাস্তবে দেখা যায় যে এই বিক্রিয়াটার বিজারণ বিভবের মানটা এই +1.23 ভোল্টের চাইতে অনেক বেশি হয়, প্রত্যাশিত মান চাইতে অনেক বেশি হয়। এতই বেশি হয় যেটা 1.36 এর মানটাকেও ছাড়িয়ে যায়, 1.36 ভোল্টের থেকেও বেশি হয় মানটা। সেই কারণে অ্যানোডে কি হয়, যেটা যত কম, যার বিজারণ বিভব যত কম সেই বিক্রিয়াটা ঘটবে, তখন কিন্তু Cl এর বিজারণ বিভবটাই কমে যায়, কম হয় এটার তুলনায়। যেহেতু এর মানটা অনেক বেড়ে যাচ্ছে, এটাকে ছাড়িয়ে যাচ্ছে, এটাকে অতিক্রম করে যাচ্ছে। এই যে প্রত্যাশিত মানকে অতিক্রম করে যাওয়া, এটাকেই বলা হয় ওভার ভোল্টেজ। ঠিক আছে, প্র্যাকটিক্যালি করতে গেলে এটা দেখতে পাওয়া যায়। থিওরিটিক্যালি কিন্তু মনে হবে যে এটাই হয়, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় যে এই বিক্রিয়াটার বিজারণ বিভবের মানটা এর প্রত্যাশিত মানটাকে ছাড়িয়ে যাচ্ছে, এমনকি Cl এর মানকেও ছাড়িয়ে অতিক্রম করে যায়। সেই কারণে বাস্তবে কিন্তু অ্যানোডে এই বিক্রিয়াটাই ঘটবে। ঠিক আছে, এটাই হচ্ছে ওভার ভোল্টেজ। ওভার ভোল্টেজ হলো প্রত্যাশিত মানের থেকে বেশি হওয়া, কোন একটা রাসায়নিক বিক্রিয়ার প্রমাণ বিজারণ বিভবের প্রত্যাশিত মান, ঠিক আছে, মানটা যখন প্রত্যাশিত মানকে যখন ছাড়িয়ে যায় অ্যাকচুয়াল মানটা, ঠিক আছে, ওটাই হচ্ছে ওভার ভোল্টেজ। তাহলে অ্যানোড বিক্রিয়া হলো 2Cl থেকে Cl2 প্লাস 2, এটা হলো অ্যানোড বিক্রিয়া। ঠিক আছে, দিয়ে এটা তাহলে সামগ্রিক বিক্রিয়াটা কি হবে, সামগ্রিক বিক্রিয়া হয়ে যাবে, এটাকে 2 দিয়ে গুণ করতে হবে 2 করার জন্য, এটা 2OH মাইনাস। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে 2E ক্যান্সেল, তাহলে এটা হয়ে যাবে 2H2O প্লাস 2Cl মাইনাস দিয়ে H2 প্লাস Cl2 প্লাস 2OH মাইনাস। এটা হয়ে গেল আমাদের সামগ্রিক বিক্রিয়া। তাহলে এখানে দেখতে পাচ্ছি অ্যানোডে ক্লোরিন মুক্ত হচ্ছে আর ক্যাথোডে হাইড্রোজেন মুক্ত হচ্ছে। ঠিক আছে, NaCl এর গাঢ় জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ নিষ্ক্রিয় তড়িৎদ্বারের সাহায্যে করলে অ্যানোডে ক্লোরিন মুক্ত হয়, ক্যাথোডে হাইড্রোজেন মুক্ত হয়। আর এখানে একটা উল্লেখযোগ্য, তাহলে দ্রবণে কে কে পড়ে থাকছে, দ্রবণে আমাদের তাহলে Na+ টা পড়ে থাকছে, Na+ তো মুক্ত হচ্ছে না, দ্রবণে Na+ আয়ন পড়ে থাকছে। আবার এখানে দেখছি দ্রবণে OH- আয়নও পড়ে থাকছে। তাহলে Na+ আর OH- দ্রবণ আয়নে যেহেতু পড়ে থাকছে, তাহলে ওরাও NOH ফর্ম করবে, তাহলে দ্রবণটা ক্ষারীয় প্রকৃতির হয়ে যাবে, দ্রবণের প্রকৃতি হয়ে যাবে ক্ষারীয়। যেহেতু দ্রবণে OH- আয়ন পড়ে থাকছে, OH- আয়নগুলো Na+ সঙ্গে যুক্ত হয়ে দ্রবণের প্রকৃতি কিন্তু ক্ষারীয় হয়ে যাবে। NOH হচ্ছে ক্ষারীয়, তাহলে ক্ষারীয় মানে কি, pH এর মানটা বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে NaCl এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে কি হয়, pH এর মান অ্যাজ এ রেজাল্ট, ফলাফল কি হয়, pH এর মান বৃদ্ধি পায়, দ্রবণের pH এর মান বৃদ্ধি পায়। ঠিক আছে, এটা খুব ভাইটাল পয়েন্ট, দ্রবণের pH এর মান বৃদ্ধি পায়, ইনক্রিজ, pH এর মানটা ইনক্রিজ করে। NaCl এর গাঢ় জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে pH এর মানটা কিন্তু ইনক্রিজ পাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, যেহেতু ক্ষারের পরিমাণটা বেড়ে যাচ্ছে। আরেকটা জিনিস এখানে উল্লেখযোগ্য, এই যে দ্রবণে NaOH তৈরি হলো, যেহেতু গাঢ়ত্বটা বেশি, তাহলে গাঢ় NaOH এর সঙ্গে অ্যানোডে কি মুক্ত হয়েছে, অ্যানোডে ক্লোরিন মুক্ত হয়েছে। ওই অ্যানোডে মুক্ত হওয়া ক্লোরিনের সঙ্গে NaOH এর দ্রবণের যে NaOH তার রিঅ্যাকশন হয়। ঠিক আছে, রিঅ্যাকশন হয়, রিঅ্যাকশনটা দেখে নাও ভালো করে, NaOH প্লাস 3Cl2, 6NaOH প্লাস 3Cl2, একবারে ব্যালেন্স করে আমি লিখে দিচ্ছি। এই NaOH টা দ্রবণে আছে আর এটা অ্যানোডে মুক্ত হয়েছে, ওরা পরস্পরের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করবে, দিয়ে কি তৈরি করবে, 5NaCl সোডিয়াম ক্লোরাইড, NaClO3 সোডিয়াম ক্লোরেট, ঠিক আছে, আর 3 অণু জল, এই রাসায়নিক বিক্রিয়াটা ঘটবে। ঠিক আছে, 5NaCl প্লাস সোডিয়াম ক্লোরেট আর 3 অণু জল, সোডিয়াম হাইড্রোক্সাইডেশন ক্লোরিন বিক্রিয়া। ঠিক আছে, এই হচ্ছে NaCl এর গাঢ় জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে এটাই ঘটে। নেক্সট আমরা চলে যাব এরপর কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করব। ঠিক আছে, নিষ্ক্রিয় তড়িৎদ্বার ব্যবহার করে, একবার নিষ্ক্রিয় তড়িৎদ্বার ব্যবহার করে করব, একবার সক্রিয় তড়িৎদ্বার ব্যবহার করে করব। ঠিক আছে, তাহলে এখানে লিখছি আমরা কপার সালফেট CuSO4, কপার সালফেটের জলীয় দ্রবণের, কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ, প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে, প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করছি আমরা
প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে আমরা কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করছি। কিভাবে করব? তাহলে এখানে তড়িৎ বিশ্লেষ্যটা কি, যেটা প্লাটিনাম তড়িৎদ্বারটার ক্ষেত্রে কি নিষ্ক্রিয় তড়িৎদ্বার হিসেবে কাজ করবে, ইনঅ্যাক্টিভ ইলেকট্রোড। এখানে তড়িৎদ্বারটা কি কপার সালফেট, তাহলে CuSO4 যদি হয় তড়িৎ বিশ্লেষ্য, CuSO4 বিশ্লিষ্ট হয়ে কি আয়ন তৈরি করবে, কপার 2+ আর SO4 2-, কপার 2+ আর SO4 2-, ভালো করে দেখে নাও, কপার 2+ আর SO4 2-, এই দুটো আয়ন তৈরি করবে, কপার 2+ আর SO4 2-, কপার সালফেট বিয়োজিত হবে, তারপরে কপার 2+ আর SO4 2- আয়নে বিয়োজিত হবে। তার দ্রবণের মধ্যে কি কি আয়ন পড়ে থাকবে, কপার 2+ থাকবে আয়ন, SO4 2- আয়ন থাকবে, আর কিছু অবিয়োজিত জলের অণু, কিছু অবিয়োজিত জলের অণু থাকবে, এই আয়নগুলো থাকবে। এখন কি হবে, ক্যাথোডে কিছু আয়ন যাবে, ক্যাটায়নগুলো, তাহলে কপার 2+ ক্যাথোডে গিয়ে দুটো ইলেকট্রন গ্রহণ করবে, যে কপার পরমাণুতে পরিণত হবে, কপার পরমাণু রূপে ক্যাথোডে জমা হবে। এই বিক্রিয়াটার বিজারণ বিভব E0 এর হচ্ছে +0.34 ভোল্ট, ঠিক আছে। আর জলের অণুগুলো তাই করবে, ইলেকট্রন নেবে, হ্যাঁ ইলেকট্রন নিয়ে দুটো ইলেকট্রন নেবে, যেটা হয়ে যাবে একটা ইলেকট্রন নেবে, যেটা হয়ে যাবে ½ H2 OH-, এই বিক্রিয়াটার বিজারণ বিভব হচ্ছে -0.83 ভোল্ট, -0.83 ভোল্ট। তাহলে কপার 2+ দুটো ইলেকট্রন নিয়ে কপার হবে, বিজারণ বিভব +0.34 ভোল্ট। আর জলের অণুগুলো অবিয়োজিত জলের অণু ইলেকট্রন নেবে ক্যাথোডে গিয়ে, H2 হবে OH-, ঠিক আছে। তাহলে এই দুটোই হতে পারে সম্ভাব্য বিক্রিয়া, এই দুটো ক্যাথোডে সংঘটিত সম্ভাব্য বিক্রিয়া হচ্ছে এই দুটো। তাহলে কোনটা হবে, কোন বিক্রিয়াটা অ্যাকচুয়াল হবে, দেখবো যে ক্যাথোডে কি হয়, যে বিক্রিয়াটার বিজারণ বিভবের মান যত বেশি সেই বিক্রিয়াটা ক্যাথোডে সংঘটিত হয়। তাহলে এই দুটোর মধ্যে দেখতে পাচ্ছি আমরা এর মানটা বেশি, কপার 2+ + 2E কপার, তাহলে এই বিক্রিয়াটা সংঘটিত হবে ক্যাথোডে, যেহেতু এর মানটা বেশি বিজারণ বিভব। তাহলে আমরা লিখতে পারি ক্যাথোড বিক্রিয়া কপার 2+ + 2E দিয়ে কপার, এটা হয়ে গেল ক্যাথোড বিক্রিয়া। যেহেতু এই বিক্রিয়াটার বিজারণ বিভব বেশি সেহেতু এই বিক্রিয়াটা ঘটবে, ক্যাথোড বিক্রিয়া, ঠিক আছে। নেক্সট হচ্ছে অ্যানোড বিক্রিয়া। অ্যানোডে তাহলে কোনটা ঘটবে, অ্যানায়ন কি আছে, SO4 2-, 2SO4 2-, ঠিক আছে, এটা গিয়ে H2O8 2-, ইলেকট্রন কটা বর্জন করবে, দুটো বর্জন করবে। এই বিক্রিয়াটার E0 রেড, বিজারণ বিভব হচ্ছে +2.0 ভোল্ট, ঠিক আছে। এটা অ্যানায়নে ঘটতে পারে এই বিক্রিয়াটা। আর জলের অণু 2H2O, এরা গিয়ে কি করবে, 4H+ + O2 + 4E, এই বিক্রিয়াটার বিজারণ বিভব হচ্ছে +1.23 ভোল্ট। এটা আমরা করে আসছি, প্রত্যেকটা তড়িৎ বিশ্লেষণই হচ্ছে এটা জলীয় দ্রবণে, ঠিক আছে। তাহলে এই দুটো হতে পারে, তাহলে এই দুটোর হচ্ছে সম্ভাব্য বিক্রিয়া, কিন্তু ঘটবে কোনটা, যেহেতু অ্যানোড বিক্রিয়া এটা, তাহলে অ্যানোডে কোন বিক্রিয়াটা ঘটে, যে বিক্রিয়াটার বিজারণ বিভবের মান যত কম সেই বিক্রিয়াটা অ্যানোডে ঘটে, সে তারা সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে। তাহলে এই দুটোর মধ্যে কোন মানটা কম, অবশ্যই এই মানটা কম, সেকেন্ডেরটা। তাহলে সেকেন্ডের বিক্রিয়াটা অ্যানোডে ঘটবে, তাহলে 2H2O থেকে 4H+ + O2 + 4E, এই দুটোকে যোগ করে আমরা সামগ্রিক কোষ বিক্রিয়া পেয়ে যাবো। এখানে অবশ্য 4E আছে, তো এটাকে 2 দিয়ে গুণ করে দাও, এটা 4E হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে, তাহলে এটা হয়ে গেল 2Cu2+, 4E ক্যান্সেল, +2H2O, অ্যারো দিয়ে 2Cu + 4H+ + O2, এটা হয়ে গেল আমাদের সামগ্রিক কোষ বিক্রিয়া, ঠিক আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি দ্রবণে কোন কোন আয়ন পড়ে থাকলো, দ্রবণে H+ পড়ে থাকলো, আর দ্রবণে SO4 2- আয়ন পড়ে থাকলো। তাহলে দ্রবণে কিন্তু H+ আয়নের গাঢ়ত্ব বৃদ্ধি পেল, ঠিক আছে, যেহেতু সেকেন্ড বিক্রিয়াটা হয়ে যাচ্ছে, এখানে কিন্তু H+ আয়নের গাঢ়ত্ব দ্রবণে বৃদ্ধি পাচ্ছে।
দ্রবণে যেহেতু H প্লাস আয়নের গাঢ়ত্ব বৃদ্ধি পাচ্ছে, সেই তো কিন্তু দেখতে হবে আমাকে H প্লাস এই SO4 আয়নগুলোর সঙ্গে যুক্ত হয়ে দ্রবণে SO4 মাইনাস আয়ন পড়ে থাকছে, এই SO4 মাইনাস আয়নগুলোর সঙ্গে যুক্ত হয়ে H2SO4 তৈরি করবে, দ্রবণটা আম্লিক প্রকৃতির হয়ে যাবে, অর্থাৎ পিএইচ এর মান হ্রাস পাবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি হবে, কপার সালফেটের জলীয় দ্রবণের CuSO4 এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণের ফলে কি হয়, তড়িৎ বিশ্লেষণের ফলে দ্রবণের পিএইচ এর মান হ্রাস পায়, যেহেতু H প্লাস আয়নের গাঢ়ত্ব বৃদ্ধি পাচ্ছে দ্রবণে, আর H প্লাস আয়নের গাঢ়ত্ব যত বৃদ্ধি পাবে তত দ্রবণের পিএইচ এর মান হ্রাস পাবে। ঠিক আছে, এটা হচ্ছে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে এটা হয়। ঠিক আছে, নেক্সট এবারে আমরা চলে যাব, এরপর যেটা আমরা করব সেটা হচ্ছে কপার সালফেটেরই তড়িৎ বিশ্লেষণ করব, কিন্তু কপার তড়িৎদ্বার ব্যবহার করে করব। কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করব। ঠিক আছে, তাহলে CuSO4 এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ কপার তড়িৎদ্বার ব্যবহার করে, কপার তড়িৎদ্বারটা কি তড়িৎদ্বার, এটা হলো সক্রিয় তড়িৎদ্বার। ঠিক আছে, কপার সালফেট দ্রবণে যেহেতু করছি, কপার সালফেট দ্রবণের সাপেক্ষে কপার তড়িৎদ্বারটা হলো সক্রিয় তড়িৎদ্বার। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা এখানে কি হয়, এখানে কপার সালফেটের যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি তাহলে কপার সালফেট আয়নিত হবে, দিয়ে কপার 2+ আর SO4 2- আয়ন উৎপন্ন হবে। তাহলে এখানে দ্রবণে কি কি থাকছে, কপার 2+ থাকছে, SO4 2- আয়ন থাকছে, আর থাকছে অবিয়োজিত জলের অণু, অবিয়োজিত জলের অণু, এগুলো থাকছে এখানে। ঠিক আছে, এখন এগুলো তো ক্যাটায়ন, তাহলে ক্যাটায়ন গুলো ক্যাথোডে যাবে, তাহলে ক্যাথোডের সম্ভাব্য বিক্রিয়া কি হতে পারে, কপার 2+ দুটো ইলেকট্রন নিয়ে কপারে পরিণত হবে। ঠিক আছে, এই বিক্রিয়াটার প্রমাণ বিজারণ বিভব হচ্ছে +0.34 ভোল্ট, এটা হতে পারে। আরেকটা সম্ভাব্য বিক্রিয়া কি হতে পারে, কপার 2+ ছাড়া ওয়াটার মলিকিউল গুলো ইলেকট্রন নেবে, নিয়ে H+ এই হাফ H2 আর OH- হয়ে যাবে। এইটার বিজারণ বিভব হচ্ছে +1.23 ভোল্ট। হ্যাঁ সরি, এটা ভুল লিখলাম মানটা, এটা -0.83 ভোল্ট। তাহলে এই দুটো হলো সম্ভাব্য বিক্রিয়া। সম্ভাব্য এই দুটো বিক্রিয়ার মধ্যে তাহলে কোন বিক্রিয়াটা ঘটবে, যেটার মান যত, ক্যাথোড যেহেতু যেটার মান বেশি সেটাই ঘটবে, কারণ ক্যাথোডে যে সমস্ত বিক্রিয়ার বিজারণ বিভব বেশি সেই বিক্রিয়াগুলো ঘটে। সেই দিক থেকে দেখতে গেলে প্রথম বিক্রিয়াটার বিজারণ বিভবটা বেশি, তাহলে প্রথম বিক্রিয়াটাই কিন্তু এক্ষেত্রে ক্যাথোডে হবে। তাহলে ক্যাথোড বিক্রিয়া লিখবো, ক্যাথোড বিক্রিয়া কপার 2+ গুলো ক্যাথোডে যাবে, দুটো ইলেকট্রন নিয়ে কপার পরমাণু রূপে ক্যাথোড তড়িৎদ্বারের গায়ে জমা হবে, মানে ক্যাথোড তড়িৎদ্বারটা আস্তে আস্তে মোটা হবে, ক্যাথোড তড়িৎদ্বারের গায়ে কপার পরমাণুগুলো সব জমা হবে। আর অ্যানোডের সম্ভাব্য বিক্রিয়া কি কি, এই যে SO4 2-, এটা হয়ে যাবে S2O8 2-, ঠিক আছে, প্লাস দুটো ইলেকট্রন, এই বিক্রিয়াটার বিজারণ বিভব হচ্ছে +2.0 ভোল্ট। ঠিক আছে, আবার 2H2O এটা কি করবে, ইলেকট্রন নেবে, এটা হয়ে যাবে 4H+ প্লাস O2, হ্যাঁ প্লাস 4E, এই বিক্রিয়াটার E0 রেট হবে
প্লাস 1.23 ভোল্ট, ইলেকট্রন বর্জন করবে জলের অণু, বর্জন করে O2 মুক্ত করবে, হতে পারে এটা। এছাড়া আরেকটা, যেহেতু তড়িৎদ্বারটা কপারের তড়িৎদ্বার, ক্যাথোডেও কপার আছে, অ্যানোডেও কপার আছে, তাহলে অ্যানোডের তড়িৎদ্বারটা তো কপার দিয়ে তৈরি। অ্যানোড তড়িৎদ্বারটা যদি কপার দিয়ে তৈরি হয়, তাহলে এই কপার তড়িৎদ্বার থেকে কপার পরমাণুগুলো ইলেকট্রন বর্জন করে কপার 2+ আয়ন রূপে দ্রবণে আসতে পারে। এটা কিন্তু এক ধরনের জারণ প্রক্রিয়া। ঠিক আছে, যেহেতু অ্যানোড তড়িৎদ্বারটা কপার দিয়ে তৈরি, সেই জন্য কি যেটা হতে পারছে, অ্যানোড তড়িৎদ্বারটা কপার দিয়ে তৈরি, তাহলে অ্যানোড তড়িৎদ্বার থেকে কপার পরমাণুগুলো ইলেকট্রন বর্জন করে কপার পরমাণু রূপে দ্রবণে আসবে। তাহলে এইটার বিজারণ বিভব, এই বিক্রিয়াটার বিজারণ বিভব হচ্ছে +0.34 ভোল্ট, +0.34 ভোল্ট। তাহলে অ্যানোডের সম্ভাব্য এই তিনটে বিক্রিয়া হতে পারে। ঠিক আছে, তার মধ্যে দেখবো যে যার বিজারণ বিভব যত কম সেই বিক্রিয়াটাই ঘটবে, কারণ অ্যানোডে যেটার বিজারণ বিভব কম সেই বিক্রিয়াটাই সংঘটিত হয়। তাহলে তিনটের মধ্যে কম্পেয়ার করে দেখা যাচ্ছে প্লাস সাইডটার বিজারণ বিভব সবচেয়ে কম, +0.34 ভোল্ট। তাহলে শেষ বিক্রিয়াটাই কিন্তু অ্যানোডে হবে। তার মানে অ্যানোড বিক্রিয়া হয়ে গেল কপার থেকে কপার 2+ 2e, এটা হয়ে গেল অ্যানোড বিক্রিয়া। তার মানে কি, অ্যানোড তড়িৎদ্বার থেকে কপার পরমাণুগুলো কপার আয়ন রূপে দ্রবণে আসবে, ইলেকট্রন বর্জন করবে অ্যানোড তড়িৎদ্বারে আর কপার আয়ন রূপে দ্রবণে আসবে। ঠিক আছে, অর্থাৎ ক্যাথোড অ্যানোড সম্পূর্ণ বিপরীত প্রক্রিয়া হয়ে গেল। এই 2e যদি ক্যান্সেল হয়ে যায়, তাহলে নিট কোনো রাসায়নিক পরিবর্তন কিন্তু ঘটছে না। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এখানে কিন্তু নিট রাসায়নিক পরিবর্তন কিছু ঘটছে না। কপার 2+টা কপার, এখানে কপারটা কপার 2+ হয়ে যাচ্ছে। ঠিক আছে, নিট রাসায়নিক পরিবর্তন 0। এখানে বলতে পারি আমি যে এখানে নিট রাসায়নিক পরিবর্তন কিন্তু নিট রাসায়নিক পরিবর্তন হয় না, নিট কোন রাসায়নিক পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে, কপার 2+টা কপার হচ্ছে, আবার পরেরটায় কপারটা কপার 2+ হয়ে যাচ্ছে। অর্থাৎ ক্যাথোড থেকে কপার পরমাণুগুলো কপার আয়ন রূপে, ক্যাথোডে কপার আয়নগুলো কপার পরমাণু রূপে জমা হচ্ছে, ক্যাথোডটা আস্তে আস্তে মোটা হচ্ছে, পুরু হচ্ছে। আর অ্যানোড থেকে কপার পরমাণুগুলো ইলেকট্রন বর্জন করে কপার আয়ন রূপে দ্রবণে চলে আসছে, আর অ্যানোডটা আস্তে আস্তে পাতলা হয়ে যাবে। যত এই রাসায়নিক পরিবর্তন অগ্রসর হবে, তত কিন্তু আস্তে আস্তে দেখবো যে ক্যাথোডটা আস্তে আস্তে মোটা হচ্ছে, অ্যানোডটা আস্তে আস্তে পাতলা হয়ে যাচ্ছে। যে পরিমাণ কপার ক্যাথোডে জমা হবে, ঠিক সেই পরিমাণ কপার কিন্তু অ্যানোড তড়িৎদ্বার থেকে মুক্ত হবে। ঠিক আছে, এখন এখানে দ্রবণটার কি দাঁড়াচ্ছে, তাহলে দ্রবণে কি কি পড়ে থাকছে? দ্রবণে আমরা দেখতে পাচ্ছি, দ্রবণে কিন্তু SO4 2- আয়ন, SO4 2- আয়ন পড়ে থাকছে দ্রবণে। ঠিক আছে, তাছাড়া H+ আয়নও পড়ে থাকছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি দ্রবণটা কিন্তু আম্লিক প্রকৃতির হয়ে যাবে। ঠিক আছে, দ্রবণের প্রকৃতি কিন্তু আম্লিক হয়ে যাবে, মানে দ্রবণের pH এর মানটা কি বৃদ্ধি পাবে। এক্ষেত্রেও কিন্তু কপার সালফেটের জলীয় দ্রবণের যদি কপার তড়িৎদ্বার ব্যবহার করে আমি তড়িৎ বিশ্লেষণ করি, ঠিক আছে, সক্রিয় তড়িৎদ্বার ইউজ করলাম, কপারটা এখানে সক্রিয় তড়িৎদ্বার, তাহলে দ্রবণের pH এর মানটা বৃদ্ধি পাবে, নিট কোনো রাসায়নিক পরিবর্তন হবে না। ক্যাথোডে ঠিক যে পরিমাণ কপার জমা হবে, অ্যানোডে ঠিক সেই পরিমাণ কপার মুক্ত হবে। ঠিক আছে, এই হচ্ছে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ কপার তড়িৎদ্বার ব্যবহার করে। এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াগুলো আমরা ভালো করে দেখে নেব, ভালো করে প্র্যাকটিস করব। ঠিক আছে, এইভাবে আমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে যে কোনো একটা জলীয় দ্রবণের, কোনো একটা তড়িৎ বিশ্লেষ্যের জলীয় দ্রবণের বা গলিত অবস্থায় কোনো তড়িৎ বিশ্লেষ্যকে যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি, তাহলে ক্যাথোডে কি মুক্ত হতে পারে, অ্যানোডে কি মুক্ত হতে পারে, সবসময় কিন্তু প্রমাণ বিজারণ বিভব মান দ্বারা আমরা এটা নির্ধারণ করতে পারবো। ঠিক আছে।